ক্যামেরার সামনে মেয়েটি হাউ হাউ করে কাঁদছে। গ্রামবাসীরা তার পাশে দাঁড়িয়ে আছে এবং যে আত্মীয়রা ছিল তারা তাকে ধরে রেখেছে। সবার চোখে জল আর সবার মুখে একটাই কথা, বেচারি এত অল্প বয়সে বিধবা হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এই যে কান্না, সেটা কিন্তু নকল ছিল। গন্ডিখেরা চরণ, মধ্যপ্রদেশ। ইন্দোর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে ধার জেলার একটি ছোট্ট গ্রাম হলো এই গন্ডিখেরা চরণ। আর এখানেই থাকতেন দেবকৃষ্ণ পুরোহিত, যার বয়স ছিল মাত্র 28। এই যে দেবকৃষ্ণ পুরোহিত, তিনি তার বাবাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছেন এবং তারপর থেকে তার সংসারের যে বহন, সেটা দেবকৃষ্ণ নিজের কাঁধেই তুলে নিয়েছে। পরিবারে ছিলেন তিনি, তার মা এবং তার একটি বোন। ইন্দোর থেকে লঙ্কার মশলা কিনে এনে ধারের আশেপাশের বাজারে বিক্রি করতেন দেবকৃষ্ণ। কাজটা সামান্য হলেও তাদের সংসার খুব ভালোভাবেই চলে যেত। এই যে দেবকৃষ্ণ, সে খুবই সহজ সরল মানুষ ছিল, একদম নির্বিরোধী। কারোর সঙ্গে কোনো ঝগড়াও নেই, না আছে কোনো শত্রুতা। তাই সেই রাতের ঘটনাটা কেউ ভাবতেও পারেনি। 2026 সালের 8ই এপ্রিল দেবকৃষ্ণ এবং তার স্ত্রী তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর তার ঠিক পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন দেবকৃষ্ণের মা এবং তার বোন। কিন্তু সেই দিন রাতেই দেবকৃষ্ণের মাথায় কেউ একজন এমন জোরে আঘাত করেছিল যে সে সেই ঘুম থেকে আর উঠতেই পারেনি। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ফরেন্সিক দল জানায় যে মাথায় যে ক্ষত ছিল সেটার গভীরতা ছিল 12 ইঞ্চি। আর বোঝাই যাচ্ছিল যে আঘাতটি খুবই নিখুঁতভাবে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে। এরপর তার যে স্ত্রী ছিল প্রিয়াঙ্কা, সে জানায় যে সেদিন রাতে বাড়িতে ডাকাত এসেছিল, আর ডাকাতরা প্রিয়াঙ্কাকে হাত পা বেঁধে দেয়। তিনি এও জানান যে স্বামী বাধা দিতে গেলে তারা স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে, আর সেই ডাকাতদের আটকাতে গিয়েই দেবকৃষ্ণের মৃত্যু হয়। প্রিয়াঙ্কা এও জানান যে তারা শুধু দেবকৃষ্ণকে মেরে ফেলেনি, তার সাথে 3 লক্ষ টাকার গয়না এবং 50,000 টাকা ক্যাশও নিয়ে যায়। আর প্রিয়াঙ্কার এই সাজানো গোছানো গল্পটা গ্রামবাসীরা বিশ্বাসও করে ফেলল, আর পুলিশও শুরু করলো ডাকাতির তদন্ত। কিন্তু এই গল্পে কোথাও যে একটা ফাটল রয়েছে, সেটা পুলিশ আগে থেকেই বুঝতে পেরেছিল। এরপর আমরা কথা বলি প্রিয়াঙ্কার অতীত নিয়ে, যে প্রিয়াঙ্কার সাথে দেবকৃষ্ণের কিভাবে আলাপ হলো, তাদের কিভাবে বিবাহ হলো। আসলে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল মাত্র 15 বছর বয়সে, যাকে বলে বাল্যবিবাহ। আর এই যে বিয়েটা, এটা পরিবারই ঠিক করেছিল, পরিবারই সিদ্ধান্ত নিয়েছিল। এখানে প্রিয়াঙ্কার কোনো মতামত নেওয়াই হয়নি। এবার সেখানকার রীতি অনুযায়ী প্রিয়াঙ্কা বিয়ের পরও কিছু বছর মায়ের বাড়িতেই থাকতো। এরপর প্রিয়াঙ্কার বয়স যখন 18 থেকে 19 হলো, তখন বাড়ির লোকেরা তাকে বলল যে এবার তুমি শ্বশুরবাড়িতে চলে যাও। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কার জীবনে অন্য কেউ চলে এসেছিল। এরপর সে দেবকৃষ্ণের বাড়িতে যেতে অস্বীকার করল, কিন্তু শেষমেশ পরিবারের চাপে 2020 সালে সে শ্বশুরবাড়িতেই ফিরে যায়, মানে দেবকৃষ্ণের বাড়িতে। আর সেই দিন থেকেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। এখানে আমাদের প্রিয়াঙ্কার সাথে যার সম্পর্ক ছিল তার ব্যাপারেও জানা দরকার। তার নাম ছিল কমলেশ পুরোহিত, যে প্রিয়াঙ্কার থেকে প্রায় 8 বছরের বড় ছিল এবং স্থানীয় একটি ধাবার মালিক। আর শুধু এটাই নয়, তার সাথে 2 সন্তানের বাবা। একটি স্থানীয় অনুষ্ঠানে তাদের দেখা হয়, তারপর ফোন আলাপ, ঘুরতে যাওয়া, দেখা করা, এভাবে আস্তে আস্তে তাদের সম্পর্ক আরও গভীর হয়। আর এই যে প্রিয়াঙ্কা এবং কমলেশ, এদের কথা কিন্তু গ্রামে অনেকেই জানতো, কিন্তু কেউ মুখ খুলতো না। কারণ তারা এটা ভাবতো যে এটা যদি সবাই জানাজানি হয়ে যায় সবার মধ্যে, তাহলে গ্রামের মান যাবে। এইভাবে সবাই চুপচাপই থাকতো। কিন্তু এইসব বিষয় কিন্তু বেশিক্ষণ চাপা থাকে না। এরপর একদিন দেবকৃষ্ণ পুরোহিতের সন্দেহ হলো এবং সে প্রিয়াঙ্কার ফোন চাইল, কিন্তু প্রিয়াঙ্কা তার ফোন দিল না। এরপর একদিন দেবকৃষ্ণের যে বোন ছিল, সে সেই ফোনটা হাতে পেল এবং সমস্ত চ্যাট পড়ল। আর সেই চ্যাট পড়ার পর যা হওয়ার তাই হলো, বাড়িতে তুমুল ঝগড়া। আর প্রিয়াঙ্কা রেগে গিয়ে বাপের বাড়ি চলে গেল। আর প্রিয়াঙ্কা যে বাপের বাড়িতে গিয়েছিল সেটা কিন্তু 1-2 দিনের জন্য না, কয়েক মাসের জন্য। এরপর তাকে যখন বাড়িতে ফেরানোর কথা বলা হয়, তখন সে নানা রকম শর্ত দেয়। তার প্রথম শর্ত ছিল তাকে একটা বিউটি পার্লার খুলে দিতে হবে। দ্বিতীয় শর্ত ছিল তার ফোনে কেউ হাত দেবে না। আর তৃতীয় শর্ত, তাকে কোনো প্রশ্ন করা যাবে না। আর এই সব কিছু শর্ত মেনে নিয়ে দেবকৃষ্ণ তাকে বাড়িতে নিয়ে আসে। আর এর পেছনে একটাই কারণ ছিল, পাড়ার মুখ বন্ধ করা। কারণ গ্রাম এলাকায় যখন কোনো মেয়ে বাড়ি ছেড়ে চলে যায় বা কোনো ছেলে যখন কোনো মেয়েকে ছেড়ে দেয়, তখন একটা বদনাম হয়ে যায়। আর সেই বদনামটা শুধুমাত্র ওই ছেলেটার না বা মেয়েটার না, পুরো পরিবারের হয়। আর এই বদনাম থেকে বাঁচার জন্যই দেবকৃষ্ণ আবার প্রিয়াঙ্কাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনলো। এরপর প্রিয়াঙ্কা তো ফিরল, কিন্তু ভেতরে ভেতরে সে অন্যরকম অঙ্ক কষতে শুরু করলো। প্রিয়াঙ্কা ভাবলো, যদি আমি দেবকৃষ্ণকে ডিভোর্স দিই
তাহলে সম্পত্তিও পাওয়া যাবে না, এদিকে বদনামও হবে। কিন্তু যদি দেবকৃষ্ণই না থাকে তাহলে সম্পত্তিও পাবো, বদনামও হবে না, এদিকে কমলেশও থাকবে, মানে সব কিছুই বজায় থাকবে। এরপর প্রিয়াঙ্কা পরিকল্পনা করে যে সে দেবকৃষ্ণকে মেরে ফেলবে। তাই সে 8 থেকে 10 দিন আগে দেখা করে সুরিন্দার ভাটির সঙ্গে। এই সুরিন্দার ভাটি ছিল একজন পেশাদার যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল। আর সুরিন্দর এর আগেও এরকম বহু কাজ করেছে। চুক্তি হলো 1 লক্ষ টাকায়, তার মধ্যে দেওয়া হলো অগ্রিম 50,000 টাকা। এরপর তারিখ ঠিক হলো 4 এপ্রিল। সেদিনকে রাতে প্রিয়াঙ্কা ঘরের দরজা খোলা রাখলো, কিন্তু সেখানে সুরিন্দর ভাট এলো না। সে বলে যে সে অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। পরদিন প্রিয়াঙ্কা এটা জানতে পেরে খুবই রেগে যায় এবং বলে যে তুমি আমাকে আমার টাকাটা ফেরত দিয়ে দাও, তোমাকে আর এই কাজটা করতে হবে না, তোমার দ্বারা হবে না সেটা আমি বুঝে গেছি। কিন্তু সুরিন্দর ভাট বলে যে আমাকে আর 1-2 দিন সময় দাও, এই কাজটা আমি করে দেবো। নতুন তারিখ ঠিক হলো 7 এপ্রিল। এই দিনকে সুরিন্দর একটা শর্ত রাখে। সুরিন্দর বলে আমাকে কেউ ফোন করবে না, আমি কারোর সাথে কথা বলবো না, এর কোনো রেকর্ডই আমি রাখতে চাই না, তাই কোনো রকম কন্ট্যাক্ট নয়, তুমি শুধুমাত্র রাতে শোয়ার আগে দরজাটা খুলে রেখো। এরপর এলো 7 এপ্রিল। সেদিন রাতে প্রিয়াঙ্কা সবার জন্য খাবার বানালো। সবাই খেয়ে সবার ঘরে চলে গেল শুতে, কিন্তু প্রিয়াঙ্কা অপেক্ষা করলো সবাই ঘুমানোর। এরপর সে সোজা গিয়ে কান পাতল শাশুড়ি আর ননদের দরজায়। যেই দেখলো সেখানে কোনো শব্দ নেই, নিঃশব্দ, তাই সে সমস্ত কিছু কনফার্ম করে ঘরের প্রধান দরজা খুলে দিল। এরপর সেই দিন রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কমলেশ এবং সুরিন্দর সেখানে এলো। কমলেশ দ্বারাও দরজার বাইরে, কারণ তাকে দরজা পাড়া দিতে বলা হয়েছে, আর সুরিন্দর গেল ভেতরে। এরপর সুরিন্দর সেখানে ঢুকতেই প্রিয়াঙ্কা তাকে ইশারা করে দেখালো যে ওই ঘরে শুয়ে আছে। ঘরটা পুরোপুরি অন্ধকার। দেবকৃষ্ণ গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তার কাছে এটা ছিল একটা সাধারণ রাত। সে বুঝতেই পারেনি যে এটা তার শেষ রাত। এরপর সুরিন্দর একটা ভারী অস্ত্র দিয়ে দেবকৃষ্ণের মাথায় বাড়ি মারল। তারপর আলমারি খোলা হলো, কাপড় জামা ছড়িয়ে দেওয়া হলো, চাদর নিয়ে টানাটানি করা হলো, মানে এমন একটা দৃশ্য তৈরি করা হলো দেখে যাতে মনে হয় যে সেখানে ডাকাতি হয়েছে। এরপর কমলেশ প্রিয়াঙ্কার হাত পা বাঁধল এবং দুজনে সেখান থেকে চলে গেল। এরপর প্রিয়াঙ্কাও সেখানে নাটক করে চিৎকার করতে শুরু করলো যে বাঁচাও বাঁচাও, আমার স্বামীকে ডাকাত মেরে ফেলেছে। এরপর শুরু হলো তদন্ত। ডগ স্কোয়াড এলো, সাইবার টিম এলো, এসপি মায়াঙ্ক এবং এএসপি পারুল নিজে সেখানে এলেন। শুরুতে এটা ডাকাতির মামলা মনে হলেও ধীরে ধীরে তদন্তকারীরা ফাটল দেখতে পেল। তারা ভাবলো যে এটা কিভাবে ডাকাতির মামলা হতে পারে। না জোর করে কোনো ঢোকার চিহ্ন আছে, না আছে দরজা ভাঙার কোনো চিহ্ন, না আছে তালা ভাঙার কোনো চিহ্ন, তাহলে কিভাবে? আর এখানেই পুলিশের সন্দেহ আরও জোরালো হলো। পুলিশ এও দেখলো যে কাপড়গুলো হ্যাঙ্গার থেকে নামিয়ে বিছানার উপরে রাখা, কিন্তু আসল যে চোর বা ডাকাত হবে সেভাবে কখনোই সময় নষ্ট করবে না। আর দেবকৃষ্ণের মাথায় যে ক্ষতটা ছিল সেটা ছিল 12 ইঞ্চি, ঘুমন্ত মানুষের উপর করা একটি মাত্র আঘাত। এদিকে দেবকৃষ্ণের যে শরীর সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। কিন্তু প্রিয়াঙ্কা কি বলেছিল? প্রিয়াঙ্কা বলেছিল যে ডাকাতরা যখন বাড়িতে আসে তখন দেবকৃষ্ণ নাকি তাদের আটকানোর চেষ্টা করছিল, কিন্তু দেবকৃষ্ণের চেহারা দেখে সেরকম কোনো চিহ্নই দেখতে পায়নি পুলিশ। আর প্রিয়াঙ্কা যে গহনা চুরির কথা বলেছিল সেরকম কিছু ঘটনাই ঘটেনি। সেই গহনাগুলো আসলে প্রিয়াঙ্কাই লুকিয়ে রেখেছিল, যেটা বাড়ি সার্চ করার পর পুলিশ পরে খুঁজে পায়। আর এরপর বের করা হলো প্রিয়াঙ্কার কল রেকর্ডের ডিটেলস। আর সেখানে বারবার একটাই নম্বর উঠে আসছিল, কমলেশের নম্বর। ফোন রেকর্ড থেকে বোঝাই যাচ্ছিল যে তাদের দীর্ঘদিন কথোপকথন হয় এবং তারা বারবার দেখাও করে। আর 7 এপ্রিল মানে যেদিনকে দেবকৃষ্ণকে হত্যা করা হয় সেদিনকে কমলেশের যে লোকেশন সেটা দেবকৃষ্ণের বাড়ির আশেপাশেই ছিল। আর পুলিশ এও দেখে যে কমলেশের শেষ যে কলটি সেটা গিয়েছিল সুরিন্দার নামে একটি লোকের কাছে। আর এই যে সুরিন্দার, সেও কিন্তু সেই দিন রাতে এই বাড়ির কাছাকাছিই ছিল। এরপর প্রিয়াঙ্কাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন প্রিয়াঙ্কা বারবার তার বয়ান বদলায়। সে বারবার বিভিন্ন রকম কথা বলতে থাকে। তার এখনের কথা আর পরেক্ষণের কথা কোনোটার সাথেই পুলিশ কোনো মিল পায় না। তখন পুলিশ কোনো উপায় না পেয়ে একটা কৌশল বার করলো। পুলিশ প্রিয়াঙ্কাকে বললো যে সুরিন্দার কিন্তু আমাদের কাছে ধরা পড়ে গেছে, আর সে কিন্তু সবকিছু স্বীকার করে নিয়েছে, এমনকি তোমার নাম। আর তাই তুমি যদি বাঁচতে চাও তুমি সব সত্যি বলো। কিন্তু এই যে সুরিন্দার, সে কিন্তু তখনও পলাতক, কিন্তু সেই কথা প্রিয়াঙ্কা জানতো না। এরপর প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর প্রিয়াঙ্কা ভেঙে পড়ে এবং পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয়, মানে পুরো পরিকল্পনাটা। এরপর এসপি মায়াঙ্ক সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে এটা কোনো ডাকাতি নয়, এটা একটি পরিকল্পিত। প্রিয়াঙ্কা মানে তার যে স্ত্রী, সে তার প্রেমিকের সহায়তায় তার স্বামী দেবকৃষ্ণকে খুন করেছে।
কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি জানো? যখন প্রিয়াঙ্কাকে হেফাজতে নেওয়া হয় তখন প্রিয়াঙ্কা বলে, আমি যা করেছি তার জন্য আমার কোনো রকম অনুশোচনা নেই, আমি যা করেছি ঠিক করেছি। মানে ভাবো, একটা মেয়ে তার প্রেমিকের সঙ্গে মিলে তার স্বামীকেই হত্যা করে দিয়েছে।